ভর দুপুরে কাঁপাকাঁপি করছো কেন? আমাকে দেখে খুশি হওনি? সিরাত সকাল থেকে উত্তেজনায় বারান্দার গ্রিলের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। কখনও বা অনবরত পায়চারি করছিল, কখন প্রমুখ আসবে। তার বাথরুম পাওয়ায় সে মাত্রই ওয়াশরুমে যায়। মিনিট পাঁচেক পরেই দরজা খুলেই সে চমকে ওঠে। থতমত দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ প্রমুখ বাঁকা হেসে সিরাতের নাকে টোকা দিয়ে বলল। সিরাত এবার আসলেই কাঁপছে। থরথর করে কাপা পায়ে বেরিয়ে আসে। প্রমুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গায়ের টি শার্ট খুলল। সিরাতের মুখের উপর ছুঁড়ে মেঘরে বলল, কি সারপ্রাইজ দিবে বলছিলে? ঝটপট দিয়ে দাও দেখি। সিরাতের বুকের ভেতর ঝড় বইছে। তার ভেতরের অনুভূতিগুলো লুটোপুটি খেয়ে দোলা দিচ্ছে হৃদয়। সে হালকা ঢোক গিলে প্রমুখের সামনে দাঁড়াল। মাথা এগিয়ে স্বামীর হৃৎস্পন্দনের পাশটায় কান রেখে কম্পিত গলায় বলল, আগে বলুন আমায় কি দিবেন? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কপাল কুঁচকে তাকাল। মেয়েটা হঠাৎ এমন করছে কেন? সে সিরাতের বাহু ধরে বলল, কি হয়েছে সিরাত? সিরাত হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, ড্রয়ার খুলে দেখুন, আপনার গিফট অপেক্ষা করছে। প্রমুখ তার কান্না সহ্য করতে না পেরে বলল, কেউ কিছু বলেছে তোমায়? সিরাত, এমন করছো কেন? কাঁদছ কেন? উদ্ধৃতি চিহ্ন। খুশিতে কাঁদছি, ছোট্ট করে উত্তর দিয়ে সিরাত তাকে ছেড়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, ড্রয়ার খুলে দেখুন না প্লিজ, তুমি নিয়ে আসো। সিরাত রেগে তাকাল। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ওকে, আমি যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ সে এলোমেলো পায়ে এগিয়ে যায়। ড্রয়ার খুলেই চোখে পড়ল সাদা রঙের প্রেগন্যান্সি কিট। মুহূর্তেই তার কপাল কুঁচকে যায়। চোখ মুখে খেলা করল বিস্ময়। সে চট করে পেছনে ঘুরল। দেখল সিরাত লজ্জায় বিছানায় বসে মুচকি মুচকি হাসছে। চোখে তার পানি। প্রমুখ বুঝল হয়তো কিছু। সে তৎক্ষণাৎ অনুভব করল তার দেহ শিরশির করছে। ছেলেটি ছমি রে হাতে তুলে নিল। চোখের সামনে রেখে তীক্ষ্ণ নজরে পড়ল জলজল করা দুটি লাল দাগ। তার গলা শুকিয়ে আসে তখন। হাত উল্টে পাল্টে কি টটা দেখে আলুথালু পায়ে সিরাতের কাছে যায়। হাতের কি ট বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আজ এই প্রথমবার তার চোখ দুটি জ্বলছে। কুর্নিশ বেয়ে গরম অশ্রু গড়িয়ে পড়বে ভাব। সিরাত বিছানার চাদর খামচে ধরেছে। মাথা তুলছে না কিছুতেই। কিছুক্ষণ সময় গড়াল। প্রমুখ হঠাৎ ধপ করে হাঁটু গেড়ে বসে সিরাতের কান্নামিশ্রিত মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, এটাই তোমার সারপ্রাইজ? উদ্ধৃতি চিহ্ন। সিরাত মাথা ঝাঁকাল। উতাল পাতাল করা হৃদয় নিয়েই বলল, আপনি খুশি হননি? প্রমুখ চমকে উঠল। তার সমস্ত গা শিউরে ওঠে। সে কিভাবে বললে সিরাত বুঝবে? জীবনের সবচেয়ে খুশি সে এই মুহূর্তে হয়েছে। যদি সময় থামিয়ে দেওয়া যেত। স্টিল সে এই সময়টা থামিয়ে দিত। প্রমুখ অতিরিক্ত উত্তেজনায় সিরাতের পেট জড়িয়ে ধরল। সেখান অজস্র চুমু দিতে থাকে। সিরাত হতবিহ্বল হয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে প্রমুখের মাথায় হাত রাখল। ছেলেটি আজ থামবার নয়। নাকমুখ ঘষে ঠোঁট চেপে ফিসফিস করে বলল, সিরাত দেখো আমি কাঁদছি। উদ্ধৃতি চিহ্ন। কি বোকা বোকা কথা। প্রমুখ লম্বা শ্বাস ফেলে বলল, তুমি আসলেই প্রেগন্যান্ট? এসব কি স্বপ্ন নাকি সত্যি সিরাত? তোমার এখানে আমার চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ঠোঁট কামড়ে কান্না থামিয়ে বলল, আমারও বিশ্বাস হচ্ছে না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হেসে ফেলল। তার চোখে অশ্রু। সে মাথা উঠিয়ে সিরাতের চোখে চোখ রাখল। কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে। কিছু সময় এভাবেই নীরবতা পালন করল তারা। ছেলেটি ভাবল, তার অংশ, কলিজার টুকরো এই পৃথিবীতে আসবে। একদিন তার বুকে জায়গা করবে। এসব কি সত্যি? তার বিশ্বাস হচ্ছে না। সে সিরাতের কপালে গালে চুমু খেতে খেতে ঠোঁট গিয়ে থামল। তার ওষ্ঠ এগিয়ে নেওয়া আগেই মেয়েটি নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রমুখের চুলে হাত গলিয়ে আবেশে চুম্বন করল। ছাড়ল না প্রমুখ, ইচ্ছে করেই জোরে কামড় বসাল। সিরাত চোখ খিচে নেয়। হঠাৎ দুষ্ট বুদ্ধি মাথায় চেপে ধরে। সেও ছেলেটির ওষ্ঠে কামড় বসাল। তৎক্ষণাৎ ছিটকে দূরে সরে যায় প্রমুখ। অবাক চোখে বলল, তুমি মহিলা নাকি রাক্ষস? এভাবে কেউ চুম্বন করে? সিরাত পা দুলাতে দুলাতে পেটের দিকে ইশারা করে বলল, ও করে। পারলে ঠোঁট দুটো ছিঁড়ে ফেলতেও পারবে। প্রমুখ কটমট করে তেড়ে গেল। তবে রে, আজ দেখাবো কিভাবে চুম্বন করে। সিরাত তৎক্ষণাৎ উঠে দৌড় দিল বারান্দায়। প্রমুখকে পেছনে আসতে দেখে বলল,
বাবুর হাঁটতে কষ্ট হচ্ছে, প্লিজ দৌড়াবেন না। বাবু আর চুমু খেতে চায় না। এই অসভ্য পুরুষের থেকে তো আরও নয়। প্রমুখ মুহূর্তেই পেছনে থেকে তাকে জড়িয়ে ধরল। সামনে ঘুরিয়ে রেগে তাকায়। সিরাত খিলখিল করে হেসে কি বসায় তার বুকে। প্রমুখ মেয়েটির গলায় নাক মুখ ঘষে পেটে আলতোভাবে স্লাইড করতে করতে বলল, বাবু সত্যি চুমু খেতে চায় না? কিন্তু না চাইলেও আমার চুমুর গভীরতা উপলব্ধি করতে হবে। কি বলো বাবুর মাম্মাম? উদ্ধৃতি চিহ্ন। ছাড়ুন, আজ থেকে অন্য রুমে থাকবেন। কারণ আপনি কাছে আসলেই উল্টাপাল্টা কাজ করেন। বলা তো যায় না কখন কি করে বসলেন। প্রমুখ তার কথায় চোখ ছোট ছোট করল। চোয়াল শক্ত করে বলল, উল্টাপাল্টা কাজ মানে? তুমি কি বুঝাতে চাইছ আমি তোমায় আদর যত্ন করব না, দূরে দূরে থাকব? অসম্ভব, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। রুমের বাইরে পা দিলেই ঠেং ভেঙে ঝুলিয়ে রাখব। অন্য রুমে থাকা তো অনেক দূরের কথা। উদ্ধৃতি চিহ্ন। সিরাত লজ্জায় বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। প্রমুখ শক্ত করে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, বাবুর মাম্মাম আমার কাছ থেকে কি গিফট চায়? আজ তাকে আমার কলিজা ভুনা করেও খাওয়াতে রাজি। এত বড় সারপ্রাইজ আমি হজম করতে পারছি না। সিরাত বুকে মাথা রেখে প্রমুখের বুকে ছোট ছোট চুমু খেয়ে বলল, কথা দিন লাইফে কখনো আমাকে কষ্ট দিবেন না। এভাবেই আজীবন ভালোবেসে যাবেন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ তার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে জবাব দিল, তা আর বলবে, ভালোবাসা কত প্রকার ধীরে ধীরে বুঝে যাবে। এখনও অর্ধেক আদর করিনি তাই প্রেগন্যান্ট হয়ে গেলে। যদি পুরোটা করি কি হবে ভাবতে পারছ? মাই জান। লজ্জায় সিরাত কিল বসালে প্রমুখের বুকে। ছেলেটি উচ্চস্বরে হেসে উঠল। আন্ডারস্কোর আন্ডারস্কোর। কখনো বাপকেও ছাড়ে না। তেমনি কাউকে আঘাত করলে প্রবাদটির মতো সবাই কোনো না কোনো ভাবে শাস্তি পায়। লিনার অবস্থাও হয়েছে ঠিক সেরকম। প্রমুখকে কিছু করতে হয়নি, প্রকৃতি নিজেই তার পাপের শাস্তি অনেক ভয়াবহভাবে দিয়েছে। যার ফলে সারাজীবন এই পাপের ফল সে ভোগ করবে। ব্রেইন স্ট্রোক মারাত্মক। অনেকে সাথে সাথে মারা যায়, আবার কেউ রার মতোই বেঁচে থাকে। ডক্টর বিকেলে রাকিব চৌধুরীকে হতাশ মুখে জানাল, সে আর কখনো স্পষ্টভাবে কথা বলতে পারবে না। স্মৃতিশক্তিও লুপ পেয়েছে তার। কাউকে চিনতে নাও পারতে পারে, আর যদি চিনে সেটা ম্যাজিক। দেহের ডান পাশটা অবশ হয়ে গেছে, হাত বাঁকা। আজীবন ওষুধ খেয়ে অসুস্থ হয়েই বাঁচতে হবে। তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। মস্তিষ্ক অতিরিক্ত চাপ নিতে না পারায় তিনি স্ট্রোক করে বসে। রাকিব চৌধুরী এসব শুনে একটা কথাই ভাবলেন, তার বোনের সংসার ধ্বংস করাই দিনশেষে সেও শাস্তি পেল। এতদিন ধরে তার মনে কি চলছে শুধু সেই জানে। সে ডক্টরকে চিন্তিত হয়ে বলল, ও কি আর কখনো হাঁটতে পারবে না? ডক্টর হয়তো তার মনের কথা বুঝল। তপ্তশ্বাস ফেলে উত্তর দিল, এখন সে বাচ্চাদের মতো হয়ে গেছে। তাকে প্রচুর যত্নে রাখতে হবে। খাওয়া দাওয়া, গোসল, তার সাথে সময় কাটানো, সব কিছুই আপনাদের খেয়াল করতে হবে। রোগী যেন আপসেট হয়ে না পড়ে। আর একটি কথা, ওষুধ ঠিকমতো খাওয়াবেন। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আসল। সে একাই কথা বলতে গিয়েছিল। লিনাকে রাখা কেবিনে প্রবেশ করে দেখল, লাবণ্য চুপচাপ চেয়ারে বসে কান্না করছে। সামনেই বেডে নিথর হয়ে শুয়ে আছে লীনা খন্দকার। রাকিব চৌধুরী এগিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই লাবণ্য পেছনে ঘুরল। বাবাকে পেয়েই দুহাতে কোমর জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে, বাবা, আম্মু কি আর কখনো ভালো হবে না? আমি কিভাবে একা থাকব? রাকিব চৌধুরী তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, ভালো হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। লাবণ্য হঠাৎ মুখ তুলল। ক্রোধে থরথর করে কেঁপে এলোপাতাড়ি কিল বসালো বাবার বুকে, পেটে। গলামি করে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, ডক্টরের কথা আমি সব শুনেছি বাবা। তুমি আমাকে মিথ্যে বলছ। আম্মু আর কোনোদিন ভালো হবে না। আমাকে লাবণ্য মা বলে ডাকবে না, খাইয়ে দিবে না, হাসবেও না, আমাকে বুকে জড়িয়ে ধরে আদর করবে না বাবা। কিচ্ছু করবে না আর। আমি রে যাচ্ছি বাবা, রে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই উচ্চস্বরে কান্না করতে থাকল। হাত দুটি থামিয়ে ধপ করে ফ্লোরে বসেই আহাজারি করতে থাকে। তার মা কেন কথা বলবে না? এখনও জেগে উঠছে না কেন? রাকিব চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে নীরবে অশ্রু বিসর্জন দিল। তৎক্ষণাৎ এত চিৎকার চেঁচামেচিতে কেবিনে 3টে নার্স আসে।
তাদের এমন অস্বাভাবিক আচরণে বকাঝকা করল। লাবণ্যকে জোরজবরদস্তি করে মেয়ে নার্স তিনটে নিয়ে যায় অন্য রুমে। লাবণ্যর পা গলামি সময়ের সাথে সাথে বাড়তেই থাকব। কোনোমতেই সে মাকে ছাড়া অন্য কোথায় থাকবে না। তার শরীরটাও ঠিক নেই। এতদিন সাফওয়ানের জন্য নাওয়া খাওয়া বন্ধ করেছে, এখন আমার তার মা জননী। এই মুহূর্তে তার মতো হতভাগী আর একটাও নেই। সে তবুও ফুটবল শরীর নিয়েই তাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করল। পাশের টেবিলের ওষুধ, জিনিসপত্র রেগে ফেলে দিল ফ্লোরে। শেষে রাকিব চৌধুরী দৌড়ে আসে। মেয়ের আচরণে তার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। এমন করলে সে কাকে ঠিক করবে? লাবণ্যের হঠাৎ পেটে ব্যথা হতেই সে ব্যথাতুর শব্দ করল। চোখ মুখ কুঁচকে দেহটা নুয়ে যেতেই হরবরিয়ে বমি করে দেয়। তৎক্ষণাৎ ডক্টর এসে রাকিব চৌধুরীর সাথে কথা বলে 4 জন নার্স জোর করে তাকে শুইয়ে দেয়। ঘুমের ইঞ্জেকশন পুশ করে তিনি চলে গেলেন। রাকিব চৌধুরীকে জানাল, লাবণ্যর দেহটাও ঠিক নেই। তিনি মাথার চুল টেনে শুধু ভাবতে থাকে, এসব দুঃসময়ে কেন আসলো তার জীবনে। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে সে। একটু শান্তি নামক বস্তুও উধাও হয়ে গেছে। আরও কত বছর বাকি রইল, কিন্তু ভাগ্যের থেকে বেশি পাওয়া যায় না। যার সাথে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হেঁটে মৃতারা চিহ্ন তত্ত্বর আগ পর্যন্ত বাঁচতে চেয়েছিল, সেই মাঝ বয়সে অচল হয়ে গেল। ভুল মানুষকে ভালোবাসার ফলেকেই বলে হয়তো। যেমন লীনা ইসানকে ভালোবেসে ভুল করেছিল, ঠিক তেমনি রাকিব চৌধুরীও ভাগ্যের নির্মম পরিহাসে একজন ভুল খুনি নারীকে ভালোবেসে ফেলেছিল। যার ফলে 3 জনের জীবনই কোনো না কোনো ভাবে ঝরে গেল। কেউ রে বেঁচে যায়, কেউ বা রার মতো বেঁচে থাকে, আর কেউ মনটা রে গেলেও দেহ নিয়ে বাঁচে। লীনা তার বাকি জীবন শাস্তি পাবে। আর কখনো সে আগের মতো সুস্থ হয়ে বাঁচতে পারবে না। ছোট্ট প্রমুখকে অনাথ করার এটাই হয়তো সবচেয়ে বড় পাপের ফল ছিল। তাই বলে যে যেমন কর্ম করে সে তেমনই ফল লাভ করে। দাম্ভিক, চতুর, রাগী মহিলাটিও এখন থেকে অচল, অসহায়। সারা জীবন অন্যের উপর নির্ভর হয়ে বাঁচতে হবে। সাফওয়ান বাবার মৃতারা চিহ্ন তত্ত্বর পর থেকেই চুপ হয়ে গেছে। সব সময় এখন নরম কোমল আদুরে মায়ের কথা মনে পড়ে। তার মা ঠিক আছে তো? এ পৃথিবীতে মাকে খুব কষ্ট দিয়েছে সে। হুটহাট রেগে আঘাত পর্যন্তও দিয়েছে। উচ্চস্বরে চেঁচাতেও ভুল করেনি। তার মনে হঠাৎ ভয় জেঁকে ধরল। যদি তাকেও রে ফেলা হয়, তাহলে রাহেলার কি হবে? একটাবার কি ছেড়ে দেওয়া যায় না? মাকে নিয়ে বাঁচার সুযোগ দেওয়া যাবে না? এতই পাষাণ এই লোকগুলোর। অবশ্য পাষাণ না হলে এতদিন ধরে এভাবে অত্যাচার করে? সে চেয়ারে বাঁধা অবস্থায় উপলব্ধি করল, তার মাকে সে খুব ভালোবাসে। একটিবার মাকে জড়িয়ে ধরে চুমু খেতে চায়। মায়ের কোলে শুয়ে নিশ্চিন্তে চোখ দুটি বন্ধ করার তীব্র ইচ্ছে জাগল। সেই আশা কি আদৌ পূরণ হবে? কারণ তার কোণে স্বপ্ন তো আবার পূরণ হয় না। জীবনে যাই মন থেকে চেয়েছে সেটাই অজান্তেই হারিয়ে গেছে। দূরে, অনেক দূরে। জীবনের শেষবারের মতো ইচ্ছে করল মায়ের সেই ভরসার হাতের আদর পেতে। সে কল্পনা করতে থাকে, তার মায়ের মতো অসহায় নারী আর একটাও নেই। বাবা তাদেরকে পদে পদে ঠকিয়েছে। ভালো কাজে উৎসাহ না দিয়ে খারাপ কাজে লেলিয়ে দিয়েছে। এমনও বাবা হয়? অতীতের একপক্ষীয় ভালোবাসার জন্য মানুষ এমনও করে? কই, সে তো করেনি। কখনো চায়নি সিরাতের কিছু হোক। তবে ভালোবাসার মানুষকে হারিয়ে সে ক্ষণিকের জন্য উন্মাদ হয়ে গেছিল। ফুপির কথা মনে পড়ে সাফওয়ানের চোখ দুটি জ্বলে ওঠে। ইচ্ছে করে মাকে নিয়ে অনেক দূরে চলে যেতে, এত বছরের কষ্ট ভুলিয়ে দিতে। রায়হান আর আহাদ সেদিনের পর থেকে যত আঘাতই করুক না কেন, তার গায়ে লাগে না। মনে হয় এসব মায়ের প্রতি বাবার অবহেলা, অযত্নের থেকে বেশি কষ্ট নয়। একজন নারী দিনশেষে স্বামীর যত্ন, ভালোবাসা, আদর পেতে চায়, যা শাহীন খন্দকারের মাঝে ছিল না। তার মাকে কখনোই স্ত্রীর মর্যাদা, অধিকার দেয়নি। মিষ্টি করে দুটো কথাও বলেনি। সারাক্ষণ শুধু বাইরের দুনিয়ার রংতামাশায় সে বিভোর ছিল। মৃতারা চিহ্ন তত্ত্ব তাকে সেখানেই নিয়ে গিয়েছে। পরের দিন সকাল, প্রমুখ দ্রুত রেডি হয়ে গাড়িতে উঠে। সিরাত তার পিছু পিছু যায়। রাকিব চৌধুরী কাল রাতে প্রমুখকে জানায় লাবণ্য আর লীনা খন্দকারের কথা। সিরাতের দেহটাও ঠিক নেই। সেই ভাবনা অনুযায়ী আজ সিরাতকেও সাথে নিচ্ছে। হসপিটালে গিয়ে 2 কাজ একসাথে হয়ে যাবে। তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল। রাকিব চৌধুরী করিডোরে বসা ছিল।
তাদের দেখে দ্রুত হেঁটে আসে। সিরাতের সাথে অল্প কথা বলল। প্রমুখ তখন গম্ভীর কণ্ঠে বলল, মিসেস লিনার এখন কি অবস্থা? উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী হতাশার সুরে উত্তর দিল, আইসিইউতে ভর্তি। ডক্টর শিউর হয়ে কিছুই বলতে পারছে না। প্রমুখ তাচ্ছিল্য হাসল, বাঁকা হেসে বলল, রাখে আল্লাহ মা রেকে। যেমন কর্ম করেছে, এখন থেকে তার ফল ভোগ করবে। তোমার লাইফ, আব্বু আম্মুর সংসার সবকিছু ওই মহিলা নিজ হাতে ধ্বংস করেছে। আল্লাহ তাকে এমনি এমনিই ছেড়ে দিবে? নিজ চোখে নিজের পতন দেখে রবে সে। রাকিব চৌধুরী কিছু বলার ভাষা খুঁজে পেল না। সে জানে, লিনা আর কখনোই আগের মতো স্বাভাবিক হবে না। বেঁচে থাকলেও রার মতো বিছানায় শুয়ে বসে কাটাতে হবে। একটা মানুষের জীবন সেকেন্ডও ভরসা নেই। আল্লাহ চাইলে সব হয়। রাকিব চৌধুরী ভেবেই নিয়েছে, পাপের শাস্তির ফল পাচ্ছে লিনা। আজ দুপুরে জ্ঞান ফিরার কথা তার। সেই সময়েই বোঝা যাবে, পরিস্থিতি জটিল নাকি স্বাভাবিক। তিনি চিন্তিত হয়ে পড়ল, একা সংসারে দুটি নারীকে কিভাবে সামলাবে সে? লাবণ্য এখনও ঠিক হয়নি। তার হৃষ্টপুষ্ট শরীরটার ভয়াবহ অবস্থা। জীর্ণশীর্ণ দেহের রুক্ষ মুখশ্রী। ডক্টর জানিয়েছে, তার দেহে রক্তশূন্যতা ধরা পড়ে। সাথে, অতিরিক্ত না খাওয়ায় ভবিষ্যতে কিডনির প্রবলেম হওয়ারও সম্ভাবনা ছিল। আর কিছুদিন এভাবে অনিয়ম খাওয়া দাওয়া করলেই পরিস্থিতি হাতের বাইরে যেত। কারণ, এত ছোট বয়সে অসুস্থ হওয়া ভালো লক্ষণ নয়। যেহেতু হসপিটালে আছেই, এতেই নিশ্চিন্ত। তারও ট্রিটমেন্ট চলছে। এসব শুনে আরও ভেঙে পড়ে রাকিব চৌধুরী। তার মেয়েকে স্যালাইন আর ঘুমের ওষুধের মাঝেই রাখছে ডক্টর। কারণ, জেগে উঠলেই মায়ের জন্য হাইপার হয়ে যায়। কেঁদে উঠে বারবার, পা গলামিও বেড়ে যায়। কাউকেই তোয়াক্কা করে না। সিরাতের কিছু টেস্ট করা হলো। রাকিব চৌধুরী একটু আগেই জানল প্রমুখ বাবা হবে। এ খবর যেন তার কাছে অত্যন্ত কষ্টের মাঝে এক টুকরো সুখের কারণ। হসপিটালের সকলের সামনেই জাপটে ধরে প্রমুখকে উৎফুল্ল কণ্ঠে বলল, তুই জীবনে অনেক সুখী হ। আমার জীবনের সব সুখ আল্লাহ তোর মাঝেই ঢেলে দিক। স্ত্রী, সন্তান নিয়ে ভালো থাক বাবা। আমি খুব ভালোবাসি তোকে। খুব খুশি হয়েছি আমি। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের চোখে অশ্রু চলে আসে। প্রমুখ ম্লান হেসে রাকিব চৌধুরীর পিঠে হাত রেখে ছোট্ট করে বলল, দোয়া করো সকল অন্ধকার কুদৃষ্টি থেকে যেন আমার পরিবার সুরক্ষা থাকে। রাকিব চৌধুরী মাথা ঝাঁকায়। প্রমুখের মাথায় হাত বুলিয়ে দিল। সিরাত তাদের দৃশ্য দেখে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। ঠোঁটে তার মিষ্টি হাসি। প্রমুখ তাকে ধরে নিয়ে যায় ভেতরে। টেস্ট শেষে সিরাতের কানে কানে বলল, তোমার পেটে কি সত্যি আমার বাচ্চা? সিরাতের কান গরম হয়ে যায়। সে চোখ খিচে শক্ত গলায় বলল, না, অন্য পরপুরুষের। প্রমুখ ঠোঁট টিপে হাসল। আশপাশে একবার চোখ বুলিয়ে সিরাতের গালে টুপ করে চুমু খায়। সিরাত লজ্জায় হকচকিয়ে উঠে। বামহাত তৎক্ষণাৎ গালে চলে গেল। সে চোরা চোখে চারপাশ দেখে রেগে তাকাল। প্রমুখ মুচকি মুচকি হেসে নিচু কণ্ঠে বলল, সিরাত বেইবি, আমি কি সত্যি বাবা হচ্ছি? সিরাতের কান ঝা ঝা করে। লোকটা দিন দিন আরও নির্লজ্জ হচ্ছে। এটা কেমন কথা? সে বাবা হচ্ছে না তো কে হচ্ছে? পাশের বাবার কাশেম চাচা? যত্ত সব। সে কটমট করে বলল, না, আপনার বাবা হওয়ার প্রশ্নই উঠে না। বাবা হচ্ছে আমার বেইবির পাপা। প্রমুখ গাল ভরে হাসল। এ হাসি সুখের, আনন্দের, শান্তির। কি প্রশান্তি লাগে আজকাল। অফিস কাজ সব বাদ দিয়ে সিরাতের পেটের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে হয়। যদিও কাল থেকে সারাক্ষণ জ্বালিয়েছে সিরাতকে। এখনও সুযোগ খুঁজছে সিরাতের পেটে কান লাগিয়ে বেইবিকে জিজ্ঞেস করতে, এই বাচ্চা, তোমার আব্বুর নাম কি বলো তো? প্রমুখ নাকি ইশতিরাজ? তুমি কি আসলেই আমার বেইবি, নাকি এই দামড়ি মেয়ের? উদ্ধৃতি চিহ্ন। সিরাত মেকি রাগ দেখিয়ে হেঁটে বের হচ্ছিল। তখন প্রমুখ হনহনিয়ে তার পাশাপাশি দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, সিরাত, তোমার কি লজ্জা টজ্জা করছে না? সিরাত কপাল কুঁচকে তাকাল। লজ্জা করবে কেন? তবে আপনার মতো অসভ্য উল্টোপাল্টা কাজ করলে অবশ্যই লজ্জায় মাথা কাটা যাবে। প্রমুখ গায়ে মাখল না। ফিসফিস করে বলল, তুমি প্রেগন্যান্ট। এটা সবাই জেনে যাচ্ছে। আমার বাচ্চা তোমার পেটে। তুমি আমার বেবি নিজের পেটে নিয়ে ঘুরছ। তাহলে কি দাঁড়ালো? উদ্ধৃতি চিহ্ন। সিরাত হতভম্বের ন্যায় জানতে চায়, কি দাঁড়ালো? উদ্ধৃতি চিহ্ন।
প্রমুখ কাচুমাচু করে বলল, সবাই তোমাকে দেখে হাসবে। বুঝে গেল আমাদের মধ্যে কিছু মিছু হয়েছে, যার দরুন তুমি আমার বেবি পেট নিয়ে ঘুরছ। সিরাতের হাঁটা তৎক্ষণাৎ থেমে যায়। সারা দেহ শিউরে ওঠে, লজ্জায় চোখ বন্ধ করল। তার এখন ইচ্ছে করছে এই লোকটার মুখে ট্যাপ লাগিয়ে দিতে। অসভ্য, নির্লজ্জ একটা লোক। লজ্জা দিতে যে সর্বদা প্রস্তুত, একটুও চুপ থাকতে পারে না। প্রমুখ তার কাণ্ড মজা পেল। শব্দ করে হাসল সে, আরেকটু লজ্জা দিতে বলল, আমি কি বুঝিয়েছি তুমি বুঝেছ সিরাত? নাকি প্র্যাকটিক্যাল বুঝাবো? সিরাতের নাকের পাটা ফুলে উঠে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে তার। সে কটমট করে তাকায়। প্রমুখের হাতে নিজের 5টি নখ দাবিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মুখে লাগাম টানুন অসভ্য পুরুষ। নির্লজ্জ লোক একটা। যা নয় তাই বলছেন। এটা হসপিটাল ভুলে যাবেন না। সে কথা বলেই তৎক্ষণাৎ হনহনিয়ে দূরে চলে গেল। প্রমুখের হাসি থামছে না। সে হাতের খামচির দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এই রাক্ষস কখনোই ভালো হবে না। আজীবন কামড়া কামড়ি খামচা খামচি করেই যাবে। __। প্রমুখ লীনা খন্দকারকে দেখতে না গেলেও সিরাত গেল। কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে আসে। উপলব্ধি করল লাবণ্যর মনের অবস্থা। মেয়েটা তার মতোই কষ্টে আছে। মা না থাকলে কেমন লাগে, তাদের মতো মানুষের থেকে ভালো কে জানে। লাবণ্যর জায়গায় সে থাকলেও ঠিক এমনই পা গলামি করত। অবুঝ মেয়েটা তো জানে না তার মায়ের কীর্তিকলাপ। যখন জানবে তখন কি করবে? স্বাভাবিক থাকবে তো। সে তো একজন বেস্ট মা হিসেবেই জানে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে। লাবণ্যর কেবিনে তারা 3 জন দাঁড়িয়ে। প্রমুখ বেডে বসে লাবণ্যর মাথায় হাত বুলিয়ে দিল। কালি পড়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে আফসোস করে সে। সিরাতের মুখটা থমথমে। তার মনেও অনেক কষ্ট। ভেবে নিল বাসায় গিয়ে প্রমুখের সাথে কথা বলবে। এভাবে কখনোই কোনো সমস্যা সমাধান হয় না। সে লাবণ্যর মুখে আদর করে বলল, মামা। লাবণ্য ভালো হবে কি করলে? রাকিব চৌধুরী চোখের পানি মুছে তপ্তশ্বাস ফেলে প্রমুখের দিকে এক নজর তাকিয়ে বলল, লাবণ্য আমাকেও মানছে না। ওর মাকে ভীষণ ভালোবাসত। জীবনের সব সময় মায়ের আদরে আহ্লাদি হয়েছে। যখন যা চেয়েছে তাই পেয়েছে সে। মাকে ছাড়া এক বিন্দুও ভাবতে পারে না। আর আমাকেও নিজের ফ্রেন্ডের মতো ভালোবাসত। এখন তাও মানছে না। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চোখ মুখ শক্ত করে বলল, মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। এই ছোট বয়সে এত কিছু নিতে পারছে না। তুমি ওকে সময় দাও, নিজেকে স্বাভাবিক করতে দাও। রাকিব চৌধুরী বলল, এটা হয়তো বাকি জীবনেও সম্ভব নয়। প্রিয়জন বলতে মা, বাবা, মামা আর সাফওয়ানকেই মেনেছে সে। এখন আমি ছাড়া কেউ নেই। তার মাঝে আমাকেও মানছে না। কি করব আমি? প্রমুখ কোনো উত্তর দিতে পারল না। হঠাৎ রাকিব চৌধুরী তার হাত ধরে কান্না করে দিলেন। অনুনয়ের সুরে আকুতি মিনতি করে বলল, আমার বাবা, তুই একটু দয়া দেখা। লাবণ্যকে এখন শুধু সাফওয়ানই সামলাতে পারবে। দুনিয়ার আর কারোর সাধ্যি নেই লাবণ্যকে কন্ট্রোল করার। আমি তোর পায়ে পড়ছি, তবুও তুই সাফওয়ানকে ক্ষমা কর। আর কষ্ট দিস না। ছেলেটা বাপের হাতে নষ্ট হয়েছে, অথচ নিজ ইচ্ছায় একটাও করেনি। তুই ভেবে দেখ। আমি জানি উপরে যতই শক্ত দেখাস না কেন, তুই অনেক নরম মনের ছেলে। অনেক তো হলো শত্রু খেলা। এবার তো ছেড়ে দে। আমার মেয়ের জন্য হলেও তুই আমার কথা রাখো। চোখ মেলে দেখ, তোর বোন অসুস্থ হয়ে শুয়ে আছে। একটু উদার হ। সাফওয়ান এতদিনে হয়তো বুঝতে পেরেছে। তুই কি জানিস না, মানুষকে ক্ষমা করাও মহৎ গুণ। এত বছরে নিজ হাতে অনেক ঘাড়ে নিয়েছিস। আজ একটি ভালো কাজ করে একটু পাপের বোঝা কমা। আল্লাহ কিন্তু শত খারাপ কাজের পরেও ক্ষমা চাইলে মাফ করেন। আমি জানি তুইও পারবি অতীত ভুলে সুখে থাকতে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ চুপ করে শুনল। তার চোখ দুটি জ্বলে উঠে। সে বেরিয়ে যেতেই রাকিব চৌধুরী উচ্চস্বরে বলল, বাবা, আমি কথা দিচ্ছি সাফওয়ান আর কখনোই দেশে থাকবে না। লাবণ্যসহ সবাইকে সিঙ্গাপুর পাঠিয়ে দিব। তুই যদি চাস তাহলে ওরা থাকবে না দেশে। তবুও একটু দয়া করে ছেড়ে দে। আমার মেয়েকে বাঁচা। শুনে রাখো, আমার মেয়ের কিছু হলে তোকে ছাড়ব না আমি। সাফওয়ান খুনি হলে তোর তার থেকেও বড় খুনি। তার মতোই তুই নিজেও অনেক সন্তানকে এতিম করেছিস। তাহলে সে কেন একা শাস্তি পাচ্ছে?
তুই তো একই ঘাটের মাঝি, হিসেব বরাবর হওয়া উচিত। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ প্রমুখের পাজোড়া থেমে যায়। পেছনে ঘুরে তাকিয়ে দেখল এক বাবার কান্না, যিনি মেয়ের জন্য আরেক মায়ের ছেলেকে হুমকি দেয়। মনের সব কথা উগরে দিল। প্রমুখের বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভব হল। সে মুহূর্তেই পা চালিয়ে দ্রুত বাইরে চলে যায়। সিরাতও উঠে দাঁড়ায়। রাকিব চৌধুরীকে সে বলল, প্লিজ মামা, আপনি কাঁদবেন না, লাবণ্যর খেয়াল রাখুন, আমি আবার আসব। রাকিব চৌধুরী হতাশ চোখে সিরাতের হাত নিজের মুঠোয় নিল। অসহায় কণ্ঠে বলল, তুমি একবার বুঝিয়ে দেখো মা, আমার বিশ্বাস একমাত্র তোমার কথাই প্রমুখ শুনবে। একটি বার বলো, জীবনে ও তো কম মানুষ মারেনি, কই তারা তো প্রতিশোধ চায়নি। তবে ওর কেন প্রতিশোধ নিতে হবে? জীবন তো একটাই, এত প্রাণ ঝরানোর কি দরকার? দেশে কি আইন নেই? আমি জানি তোমার মাকে মেরেছে, এটাও শুনেছি, ও চিন্তই না তাকে। তাছাড়া তোমাকে পাওয়ার জন্যই খুব করেছে। শাহিন বলেছিল যদি মা রে তবে তোমাকে ওর কাছে পৌঁছে দিবে, কিন্তু নিজের বাপের চালাকি সে বুঝেনি। এখন তুমিই বলো, সাফওয়ান কতটা ভালোবাসলে এমন কাজ করে? উদ্ধৃতি চিহ্ন। সিরাত প্রতিটি কথা শুনল মন দিয়ে। সত্যি তার কথাগুলো। সাফওয়ান না জেনে মেরেছে, কিন্তু মানুষ খুব করাও পাপ। তবে তাকে সেই কাঠগড়ায় দাঁড় করালে প্রমুখকেও করাতে হবে, কারণ দুজনেই একই নৌকার মাঝি। ভুল দুজনের মধ্যেই আছে। যদি সাফওয়ান শাস্তি পায় তবে প্রমুখেরও পাওয়া উচিত, কিন্তু সে কোনোদিন চাইবে না প্রমুখের কিছু হোক। তাহলে কি লাবণ্যেরও সেরকম কষ্ট হচ্ছে? সিরাত উপলব্ধি করল মেয়েটার কষ্ট। যদি প্রমুখের বেঁচে থাকার অধিকার থাকে, সাফওয়ানেরও আছে। তাছাড়া তার মায়ের মৃতারা চিহ্ন তত্ত্ব হয়তো ওরকমভাবেই ছিল। সাফওয়ান না মা রলেও অন্যভাবেও রতে পারত, কারণ কেউ চিরস্থায়ী নয়। এটাও সত্যি, সাফওয়ান আসলেই তাকে অনেক ভালোবাসত। সেই অনুভূতি কখনোই মিথ্যে নয়। তাছাড়া এখন যদি লাবণ্যকে পেয়ে সুখে থাকে, তাহলে থাকুক না। লাবণ্যও একটা সুস্থ জীবন পাক। আহারে, বেচারা হয়তো জানেই না এত কিছু ঘটে গেছে। কেমন আছে ছেলেটা? সে দীর্ঘশ্বাস ফেলল, কিছুটা ভেবে নিল। রাকিব চৌধুরী মাথায় হাত বুলিয়ে অনুরোধের সুরে বলল, আমার মেয়ের জীবন বাঁচাও, সাফওয়ানকে ছাড়তে বলো, নয়তো মেয়েটা যে রেই যাবে। সিরাত মাথা ঝাঁকিয়ে দৃঢ়তার সাথে বলল, চিন্তা করবেন না মামা, আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রমুখকে বুঝানোর। আমি কখনোই চাই না ওর হাতে আর কারো প্রাণ যাক। কোনো মায়ের কোল খালি হোক। অনেক হয়েছে, খুব না খুব নি। আর কারো জীবন নিয়ে আমি ছিনিমিনি খেলতে দিব না। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী যেন ভরসা পেল। বলল, ছেলেটা যেন এবার ভালো পথে ফিরে আসে। সিরাতের জবাব দেওয়ার মাঝেই প্রমুখ চলে আসে। তাড়াহুড়ো করে তাকে উঠালো গাড়িতে। একটি রেস্তোরাঁর সামনে এসে সিরাতকে কিছু খেতে বলে, কিন্তু মেয়েটি চুপ, মাথায় ঘুরছে কিভাবে সব কথা বলা যায়। প্রমুখ নিজেই তাকে নিয়ে যায়। তখন বেলা 12টা। হালকা কিছু খেয়ে প্রমুখ বলল, আজ বাসায় আহাদ, রায়হান আর কবির আসবে। সার্ভেন্টদের জানিয়ে দিয়েছি, ওরাই সব আয়োজন করবে। রাতে পার্টি করব বর্ষর। তুমি কি বিরক্ত হবে? তাহলে না করে দিব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত কোল্ড ড্রিঙ্ক খেয়ে উত্তর দিল, এই বিপদের সময় পার্টি? আপনি তো মামিকেও দেখতে গেলেন না। প্রমুখ চোখ গরম করে বলল, চুপ। কিসের মামি? কাকে মামি বলো? ওই খুব নিকে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, শান্ত হন, তবুও একবার দেখার প্রয়োজন ছিল। প্রমুখ উঠে দাঁড়ায়। সিরাত আবারও বলল, আপনি কবির ভাইদের আসতে বলুন। সমস্যা নেই। উদ্ধৃতি চিহ্ন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে ওরা সরাসরি বাসায় যায়। সিরাতকে বিছানায় শুইয়ে দিয়ে প্রমুখ ওয়াশরুমে গেল। সিরাত দীর্ঘশ্বাস ফেলে আন্ডারস্কোর। কিছুক্ষণ বাদেই লিনার জ্ঞান ফিরল। রাকিব চৌধুরী তার সামনেই বসা। লিনা আশেপাশে তাকিয়ে চুপ করে থাকে। মুখের ডান পাশের অংশ বেঁকে আছে। রাকিব চৌধুরী ধীর কণ্ঠে বলল, আমাকে চিনতে পাচ্ছ লিনা? লিনা আশেপাশে তাকিয়ে রাকিব চৌধুরীকে দেখল। কপাল কুঁচকে তাকায়, তবুও মাথার ভেতরটা মনে হল ছিঁড়ে যাচ্ছে। সে মনে করার চেষ্টা করে। রাকিব চৌধুরী আবারও তাকে জিজ্ঞেস করল। ডক্টর ধীর কণ্ঠে বলল, মিসেস চৌধুরী, আপনার কিছু মনে পড়ছে? লিনা কাউকেই তেমন চিনতে পারল না।
মাথায় চাপ অনুভব হচ্ছে। সে অসুস্থ মুখে খুব কষ্টে আওড়াল। পড়ছে না। কি হয়েছে আমার? রাকিব চৌধুরী যেন এক বর্ষর ধাক্কা খেল। হকচকিয়ে উঠে দুপা পিছিয়ে যায়। ডক্টর তাকে ধরে নার্সকে বলল, ইনজেকশন দিন, রোগীর রেস্ট প্রয়োজন। রাকিব চৌধুরী ডক্টরকে প্রশ্ন করল, লিনার কথা স্পষ্ট হয়নি, ও কাউকে চিনতেও পাচ্ছে না। তাহলে বেঁচে থাকবে কিভাবে? এভাবে কি কেউ বাঁচে? কথাও কেমন অস্পষ্ট। ডক্টর তাকে নিজের কক্ষে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আশ্বাস দেয়, রোগীর সুস্থতা তার উপর নির্ভর করবে। সে চাইলে স্মৃতি মনে করতে পারবে, তবে বেশি চাপ দেওয়া যাবে না। আগের স্মৃতি আবছা আবছা মনে হতেও পারে। আপনাদের সাথে কাটানো মুহূর্তের ছবি দেখিয়ে তাকে মনে করাতেও পারেন। উদ্ধৃতি চিহ্ন। ডক্টর আবারও জানালো, আমাদের কিছুই করার নেই, শুধু মনে করুন উনি তৎক্ষণাৎ মা রাও যেতে পারত। বেঁচে আছে, এটাই অনেক। যতদিন আছে একটু যত্ন নিয়ে বাঁচিয়ে রাখুন। মনে করুন এসব বোনাস। প্রতিদিন তাকে ভালোবাসুন। ভাবুন তার জীবনে আজই শেষ দিন। তাকে নতুন করে চিনান, বুঝান আপনারাই তার আপনজন। এখন সে বাচ্চাদের ন্যায় হয়ে গেছে। ধীরে ধীরে বুঝাতে হবে।